প্রধানমন্ত্রী নিজেই এখন বাক স্বাধীনতা হারিয়েছেন। জানাবো সুন্দরবন ধ্বংসের কার্যক্রম উদ্বোধন এবং সর্বশেষ জানাবো ক্ষমতাসীনদের এক যুগে গুম রাজ্যে পরিণত করেছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী নিজেই এখন বাক স্বাধীনতা হারিয়েছেন। বর্তমানে বাংলাদেশে যে দুইটি সংকট চরম আকার ধারণ করেছে তা হলো মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্রের সংবিধানে এই দুটি বিষয় লিপিবদ্ধ ছাড়া বাস্তবে এগুলোর কোনো কার্যকারিতা নেই। দেশে সাংবিধানিকভাবে বিরোধী দলের অস্তিত্ব থাকলেও বর্তমানে তাদের কোনো অধিকার নাই। সরকারের অন্যায় অনিয়মের বিরুদ্ধে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে পারছে না বিরোধী দলগুলো। রাস্তায় নামলেই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে সরকার। তারপর দেশে বর্তমানে সবচেয়ে সংকটে আছে গণমাধ্যম। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি কালো আইন প্রণয়ন করে দেশের গণমাধ্যমের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে সরকার। সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সংবাদ করলেই ডিজিটাল আইনে মামলা, হামলা ও গ্রেফতার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এখন সরকারের সমালোচনা করে এবং কেউ কিছু লিখতে পারছে না। মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণের জন্য যাকে দায়ী করা হয় সেই শেখ হাসিনা নিজের কি বাক স্বাধীনতা আছে? তিনি কি মন খুলে কথা বলতে পারছেন? স্বাধীনভাবে কি তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন? একাধিক সূত্রে জানা গেছে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজেরই বাক স্বাধীনতা নেই। রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়ার পরও তিনি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। পরোক্ষভাবে তাকে নিয়ন্ত্রণ করতে র্যাব, পুলিশ আর সেনাবাহিনী করছে, বিশেষ করে তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। জানা গেছে 2014 সালের 5 জানুয়ারিতে র্যাব, পুলিশ ও বিজিবির সহযোগিতায় শেখ হাসিনা একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় এসেছিল। ওই নির্বাচনের পর বিরোধী দলের আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকাটাই কঠিন ছিল। তখন রাষ্ট্রের সব বাহিনী মিলে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখে। বিনিময়ে তারা যা চেয়েছে হাসিনা তাদেরকে তাই দিয়েছে। এরপর একই কায়দায় 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে সেনাবাহিনী সহ সব বাহিনী মিলে ভোট ডাকাতির মাধ্যমে হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনে। এই দফায় দফায় হাসিনাকে ক্ষমতায় আনা ও টিকিয়ে রাখতে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার টার্গেট নেয় বাহিনীগুলো। পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সবাই গুম অপহরণের সাথে জড়িত। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে শুধু গুম অপহরণই করেনি, দুর্নীতি লুটপাটেও জড়িয়ে পড়ে এসব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসিনা ক্ষমতা ছাড়লেই তাদেরকে জেলে যেতে হবে। তারা তাদের জীবনের নিরাপত্তা নিয়েও এখন উদ্বিগ্ন। হাসিনার মাথায় বন্দুকের নল রেখে তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। খোঁজ নিয়ে জানা গেছে বাহিনী প্রধানরাই এখন হাসিনাকে নিয়ন্ত্রণ করছে। শেখ হাসিনা চাইলেও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারছে না। বিশেষ করে হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর ভূমিকা উল্লেখযোগ্য। কারণ রাজনৈতিক নেতাদের গুম, খুন ও অপহরণের সাথে তারেক সিদ্দিকী সরাসরি জড়িত। সূত্রটি বলছে শেখ হাসিনার নিজেরই এখন বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নাই। জীবনের ভয়ে হাসিনা এখন মুখ খুলে কিছু বলতেও পারছে না। সুন্দরবন ধ্বংসের কার্যক্রম উদ্বোধন। অবশেষে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ধ্বংসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের বিনা ভোটের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় দুই মিলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে বাংলাদেশের সুন্দরবন ধ্বংস কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। পরিবেশবিদ, বিভিন্ন পরিবেশ সংগঠন, বিশিষ্টজন ও দেশের মানুষের সকল প্রকার মতামতকে উপেক্ষা করে 2011 সালে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভারতের সাথে চুক্তি করে হাসিনা। এই চুক্তির পরে দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। সুন্দরবনে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র না করার দাবিতে লং মার্চও করেছিল কয়েকটি পরিবেশবাদী সংগঠন। এছাড়া বিভিন্ন সভা, সমাবেশ ও সেমিনারে বিশিষ্টজনেরা বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করে বলেছিলেন যে বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে হুমকির মুখে পড়বে উপকূলীয় দুর্যোগের প্রাকৃতিক ঢাল সুন্দরবন। এমনকি সুন্দরবন ধ্বংসও হয়ে যেতে পারে। একই সঙ্গে পৃথিবীর বিরল প্রজাতির গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন হারিয়ে যাবে, মরে যাবে পশুর নদী, বাড়বে খুলনা অঞ্চলের লবণাক্ততা।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে পরিবেশ বিশেষজ্ঞরা চিহ্নিত করে থাকেন বিপজ্জনক শিল্প হিসেবে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন ক্ষুদ্র কণিকা, কার্বন মনোঅক্সাইড, মার্কারি বা পারদ, আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম সহ পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান নির্গত হয়। এসবের পাশাপাশি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি সমস্যা ছাই। বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পুড়ে ছাই হয় এবং কয়লা ধোয়ার পর পানির সঙ্গে মিশে তৈরি হয় আরেকটি বর্জ্য, কোল স্লাজ বা স্লারি বা তরল কয়লা বর্জ্য। বিশেষজ্ঞরা বলছেন, ছাই বা স্লারি উভয় বর্জ্যই বিষাক্ত, কারণ এতে বিষাক্ত আর্সেনিক, মার্কারি বা পারদ, ক্রোমিয়াম, এমনকি তেজস্ক্রিয় ইউরেনিয়াম ও থোরিয়াম থাকে। তারা নিবিড় পরীক্ষা নিরীক্ষা করে এ বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের 23 ধরনের ক্ষতির হিসাব তুলে ধরে। এসব ক্ষতির মধ্যে রয়েছে সুন্দরবনের স্বাভাবিক চরিত্র বিনষ্ট হবে, তৈরি হবে অসংখ্য কয়লা ডিপো, শুরু হবে গাছ কাটা, বনে আগুন লাগানো, বাঘ, হরিণ ও কুমির ধরা, কয়লা পোড়া, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি সুন্দরবনের জৈবিক পরিবেশ ও বায়ুমণ্ডলকে বিঘ্নিত করবে। বায়ুমণ্ডলের সালফার ডাই অক্সাইড ও কার্বন যৌগসমূহ থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস বনের জন্য অতি মারাত্মক ক্ষতিকর অ্যাসিড বৃষ্টি ঘটাবে এবং তা শুধু সময়ের ব্যাপার। কিন্তু কে শুনে কার কথা? ভারত বলেছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, শেখ হাসিনা তাই করলেন। কিন্তু হাসিনা কখনো চিন্তা করেননি যে ভারত কেন সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলছে। ভারতের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের সুন্দরবনকে শেষ করে দেয়া। অবশেষে ভারতের সেই এজেন্ডায় বাস্তবায়ন করলেন শেখ হাসিনা। ক্ষমতাসীনদের এক যুগে গুম রাজ্যে পরিণত করেছে বাংলাদেশ। বাংলাদেশের নাগরিকদের গুম করে ফেলার এক নিষ্ঠুর সংস্কৃতি চালু হয়েছে এক যুগ ধরে। গুমের এই বিভীষিকা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আইএমএ জাহেলিয়াতের যুগে। গত 12 বছরে প্রায় 1000 জন মানুষ বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে। এদের বেশিরভাগেরই কোনো হদিস পাওয়া যায়নি। অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা যায় 2009 সালে 3 জন, 2010 সালে 18 জন, 2011 সালে 31 জন, 2012 সালে 26 জন, 2013 সালে 54 জন, 2014 সালে 88 জন, 2015 সালে 66 জন, 2016 সালে 97 জন, 2017 সালে 86 জন, 2018 সালে এখন পর্যন্ত 55 জন, 2019 সালে 57 জন। এরপর 2020-এ করোনাকালীন সময়ে সাংবাদিক সহ গুম করা হয় অনেককে। এর মধ্যে র্যাব 152 জনকে, পুলিশ 51 জনকে, ডিবি পুলিশ 155 জনকে, র্যাব ডিবি পুলিশ যৌথভাবে 12 জনকে, অন্যান্য সংস্থা 98 জনকে এবং বাকিদের বিষয়টা নির্দিষ্ট করা যায়নি। গুমের পর নির্যাতন ভোগ করে অল্প কয়েকজন যারা ফিরে এসেছেন তারা চুপ হয়ে গেছেন। কারা গুম করেছিল, কেন গুম করা হয়েছিল, গুম করে কোথায় তাদের রাখা হয়েছিল, সে ব্যাপারে ভয়ে তারা টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারছে না। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে দেশে রহস্যজনকভাবে নিখোঁজের সংখ্যা আরও বেশি। গুম হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজনদের অভিযোগ, এর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই জড়িত। এর মধ্যে টাকার জন্য মানুষ গুম ও খুনের শিকার হচ্ছে। নিখোঁজ হওয়া 524 জনের নাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস কমিশনের মতো আন্তর্জাতিক সংস্থা সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর তালিকায় ঠাঁই পেয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের কেউ বাসা থেকে বা অফিস থেকে বেরিয়েছিলেন, কেউ বাসাতেই স্ত্রী, সন্তান, বাবা মায়ের সাথে ছিলেন। কখনো সাদা পোশাকে, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যায়। এখানে গুমের যে পরিসংখ্যান উঠে এসেছে তা হলো রাষ্ট্র কর্তৃক অপহরণের তালিকা। যাদের মধ্যে অল্প কয়েকজন ফিরে এসেছেন তাদের পাওয়া গিয়েছে, কিন্তু মানুষের লাশ পাওয়া গিয়েছে, আর বাকিদের কোনো খবর নেই। এদের বেশিরভাগই রাজনীতির সাথে জড়িত। পুলিশ সদর দপ্তরের রিপোর্ট অনুসারে গত 10 বছরে অপহরণের ঘটনা ঘটেছে 7452টি। এর মধ্যে 2009 সালে 800 জন, 2010 সালে 881 জন, 2011, 2012 ও 2013 সালে 870 জন করে অপহৃত হয়েছে। 2014 সালে 922 জন, 2015 সালে 806 জন, 2016 সালে 639 জন,
2017 সালে 509 জন, 2018 সালের জুলাই পর্যন্ত 285 জন অপহরণের শিকার হয়েছে। বাংলাদেশে টাকার জন্য অপহৃত হওয়া বা গুম হওয়া নৈমিত্তিক ব্যাপার। প্রায় প্রতিদিনই অনেক মানুষ হারিয়ে যায়। কিছুদিন গুম করে রাখার পর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এই কাজটা আওয়ামী সন্ত্রাসীরা যেমন করছে তেমনই করছে থানা পুলিশ ও ডিবি পুলিশ। এরকম একটি অপহরণ চক্র নিয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো। গুম ও ক্রসফায়ার নিয়ে অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের এমন কোনো থানা অবশিষ্ট নেই যে থানার বিরুদ্ধে গুমের অভিযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাউকে গ্রেফতার করে তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে উপস্থাপন করার কথা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।